হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 12 অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পাঠ্য কবি নবনীতা দেবসেনের লেখা কবিতা দিগ্বিজয়ের রূপকথা। তোমরা যারা প্রথম আজ আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমাদের আলোচনার বিষয়গুলি তোমরা দেখতে পারো। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার আমরা প্রথমে কবিতায় যাওয়ার আগে কবির সম্পর্কে কিছু কথা জেনে নেব। কবি নবনীতা দেবসেন বিংশ শতকের একজন স্বনামধন্য কবি এবং সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে নরেন্দ্রদেব এবং রাধারানীর বাড়িতে 1938 সালে 13ই জানুয়ারি। তার স্বামী নোবেলজয়ী অমর্ত্য সেন এবং তার সঙ্গে বিয়ের পরই তিনি নবনীতা দেবসেন নামে পরিচিত হন। তার প্রথম কাব্য প্রথম প্রত্যয় প্রকাশিত হয়েছিল 1959 খ্রিস্টাব্দে এবং তার লেখা আত্মজীবনীমূলক রচনা নটি নবনীতার জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার 1999 খ্রিস্টাব্দে এবং 2000 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। কমল কুমার জাতীয় পুরস্কার পেয়েছেন 2004 সালে এবং এই বিখ্যাত কবির মৃত্যু হয়েছে 2019 সালের 7ই নভেম্বর 81 বছর বয়সে। এইবারে আমরা আসব কবিতার আলোচনায়। এই কবিতাটির নামকরণ হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। প্রথমে আমরা দুটো বিষয় ভালো করে জেনে নেব। দিগ্বিজয় কথার অর্থ কী এবং রূপকথা মানে কি। দিগ্বিজয় কথার অর্থ হলো দিক বিদিক জয় করা, অর্থাৎ আগেকার দিনে যে সমস্ত রাজারা ছিলেন তারা কি করতেন, তারা সাম্রাজ্য জয়ে বেরোতেন, একের পর এক রাজ্য জয় করে করে নিজেদের সাম্রাজ্যটাকে বিস্তার করতেন। এই একের পর এক রাজ্য জয়ের মাধ্যমে নিজের সাম্রাজ্য বিস্তার করাকেই বলা হতো দিগ্বিজয়। আর রূপকথার অর্থ হচ্ছে প্রাচীন যুগ থেকে রাজা রানী রাজপুত্র রাজকন্যাকে নিয়ে যে প্রচলিত কল্পকাহিনী রয়েছে সেই কল্পকাহিনীকেই প্রধানত বলা হয় রূপকথা। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিক থেকে যে এই কবিতায় জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ ধ্বনিত হয়েছে। আমরা জানি যে আমাদের সমাজে নানাভাবে নারী এবং পুরুষের মধ্যে একটা বিভেদ বা বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছেন কবি নবনীতা দেবসেন। মানব সভ্যতা সৃষ্টির আদিলগ্নে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু মানুষ যত সভ্য হতে শুরু করলো ততই তার মধ্যে ব্যক্তি চেতনা গোষ্ঠী চেতনা বৃদ্ধি পেতে থাকে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবজ্ঞা ও খাটো করে দেখা শুরু হতে থাকে এবং সেই ধারা আজও অপরিবর্তনীয়। কবিতায় কবি বলছেন, রক্তে আমি রাজপুত্র। অর্থাৎ যিনি কবিতা লিখছেন অর্থাৎ কবি নবনীতা দেবসেন তিনি কিন্তু একজন নারী, কিন্তু তিনি নিজেকে কি হিসেবে ঘোষণা করছেন না রাজপুত্র বলে। আমরা প্রধানত জানি যে রাজপুত্র কিন্তু ছেলেরা, যে কোনো কল্পকাহিনীতেই রূপকথা বা উপকথায় রাজপুত্র বা ছেলেদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু কবি এখানে চিরাচরিত সেই মানসিকতাকে ভেঙে নতুন কিছু বলতে চাইছেন। তিনি একজন নারী হয়ে নিজেকে রাজপুত্রের সমান করে কল্পনা করেছেন এবং তারপরে বলা হচ্ছে যে হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে। অর্থাৎ রাজপুত্রের মধ্যে যে অসীম সাহস শৌর্য বীর্য থাকে, তারা যে বীর পরাক্রমশালী হয়, সেইভাবেই তিনি নিজেকেও রাজপুত্রের সমতুল্য করে দেখতে চাইছেন এবং এখানেই তিনি ভেঙে দিয়েছেন পুরুষতান্ত্রিকতার কঠিন বেড়াজালকে। কবি জানেন যে তার জননী কিন্তু সেই রাজপুত্রের মাতার মতো শক্তিশালী নয়, তিনি ক্ষমতাবান নন, তার জননী হচ্ছেন দুঃখিনী গরিব। তিনি বলছেন দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে। আমরা জানি যে এই রূপকথার গল্পগুলিতে রাজার দুটি করে রানী থাকতো, একজন সুয়োরানী একজন দুয়োরানী। সুয়োরানী পেত সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য, কিন্তু দুয়োরানী পেতেন অবহেলা এবং দুয়োরানীর যে সন্তান
তাকেও কিন্তু সে রাজপুত্র হলেও তাকে সবসময় সেই মায়ের দারিদ্র্যের সঙ্গেই তাকে বড় হতে হতো। তাই কবি বলছেন যে তার মা কিন্তু সুয়োরানী নয়, তার মা দুয়োরানী। তিনি নিজের মাকে দুয়োরানী বলে কল্পনা করেছেন এবং বলছেন যে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। কবি দিগ্বিজয়ে যাবেন, কিন্তু দিগ্বিজয়ে যাওয়ার জন্য কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কবচ কুণ্ডল, কবচ কুণ্ডল হচ্ছে এক ধরনের বর্ম। আমরা যদি মহাভারতের কাহিনীতে যাই, সেখানে দেখব যে কর্ণের একটি কবচ ছিল, সেই কবচটা তাকে সবসময় রক্ষা করত, যাকে রক্ষা কবচ বলা হয়। এবং প্রত্যেকটা বীরের তাদের যে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য বা অন্য রাজাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, যেহেতু এই রাজপুত্রদের সঙ্গে যুদ্ধের কাহিনী খুব ভালো করেই বর্ণনা করা হয়েছে, তো সেই যুদ্ধের জন্য তাদের ধনুক তুনীর এগুলো দরকার পড়তো এবং তীর রাখার জায়গাটাকে বলা হচ্ছে তুনীর। শিরস্ত্রাণ, শিরস্ত্রাণ হচ্ছে যুদ্ধের সময় মাথাকে রক্ষা করার জন্য মাথায় যে বর্ম পরা হতো, হেলমেট জাতীয়, সেই বর্মকেই বলা হয় শিরস্ত্রাণ। কিন্তু কবির কাছে এসব কিছুই নেই, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তার কাছে দুটি সরঞ্জাম আছে, সেগুলো হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত। সেই আশীর্বাদ প্রাপ্ত সরঞ্জাম কি, এইবারে আমরা জানবো। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে, সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ। তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ তিনি যে আশীর্বাদী দুটি সরঞ্জাম পেয়েছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে বিশ্বাস। মনে যদি বিশ্বাস থাকে তাহলে যে কোনো বাধা যেমন অতিক্রম করা যায়, তেমনি মরুতে, আকাশে, সমুদ্র পাড়ে বা তেপান্তরে যে কোনো স্থানে অবলীলায় অতিক্রম করা যায়। সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পৌঁছে যাওয়া যায় নিজস্ব স্বপ্নরাজ্যে। তাই কবি বিশ্বাসের ওপর ভর করেই তিনি যেতে চেয়েছেন দিগ্বিজয়ে। এবং তিনি বলছেন কি, এই বিশ্বাস তার কাছে সেই জাদু অশ্ব হয়ে যাবে, যে পক্ষীরাজ অশ্ব, সেই পক্ষীরাজ তাকে নিয়ে যাবে দূর দূরান্তরে। সেই আবার মরুভূমিতে হয়ে যাবে উট, সেই আকাশে হয়ে যাবে পুষ্পক। পুষ্পক হচ্ছে দেবতা কুবেরের একটি রথ ছিল, যেটি আকাশপথে, বিমান জাতীয় আকাশপথে চলাচল করা যেত এবং সেই রথটি পরবর্তীকালে রাবণ অধিগ্রহণ করে এবং সেইটা রাবণ পরবর্তীকালে ব্যবহার করতে থাকে। তো সেই পুষ্পক রথের কথা এখানে বলা হচ্ছে। আর সপ্তডিঙা হচ্ছে মধ্যযুগে একজন চরিত্র ছিলেন, তার নাম হচ্ছে চাঁদ সদাগর। তার 7টি ডিঙা অর্থাৎ নৌকা ছিল, যেগুলো নিয়ে তিনি জলপথে বাণিজ্যে যেতেন। তো এখানে সপ্তডিঙা বলতে সেই 7 প্রকারের নৌকার কথা বলা হচ্ছে। সুতরাং এই বিশ্বাস কি হতে পারে না, অশ্ব হতে পারে, যে দূর দূরান্ত ছুটে চলে যেতে পারে অনায়াসে। মরুপথে সে হবে উট, আকাশে হবে পুষ্পক রথ এবং সিন্ধু জলে অর্থাৎ সমুদ্র পাড়ে জলপথে সেই হবে সপ্তডিঙা অর্থাৎ জাহাজ এবং তেপান্তরে হয়ে যাবে পক্ষীরাজ। তারপরে বলা হচ্ছে 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। এবং তার আশীর্বাদী দ্বিতীয় সরঞ্জামটি হচ্ছে ভালোবাসা। অসি কথার অর্থ হচ্ছে অস্ত্র, এবং সে অস্ত্র কেমন, শানিত, তীক্ষ্ণ, ইস্পাত দিয়ে তৈরি। বিশ্বাস এবং ভালোবাসা এই দুটোই হচ্ছে মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্বাসের সঙ্গে যদি ভালোবাসা মিশ্রিত হয়, তবে অনায়াসেই অজেয়কে জয় করে ফেলা যায় এবং এই ঘটনাটি এবং অজেয়কে জয় করার ব্যাপারটি হয়ে যায় অতি সাধারণ। বিশ্বাস এবং ভালোবাসা এই দুই শক্তিশালী স্তম্ভ মানুষকে সকল অসম্ভবকে সম্ভব করার জন্য শক্তি প্রদান করে। তাই কবি কি বলছেন, যে বিশ্বাসের সঙ্গে তিনি ভালোবাসা নিয়ে তিনি সকল প্রকার প্রতিবন্ধকতাকে জয় করবেন, তিনি সকল অসম্ভবকে সম্ভব করে নেবেন। এবং এই ভালোবাসা কেমন, তা হচ্ছে শানিত ইস্পাত খণ্ডের মতো এবং অভঙ্গুর, যাকে সহজে ভেঙে ফেলা যায় না। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খোরজুরের দ্বীপে।
তিনি কোথায় পৌঁছতে চাইছেন? এই ত্রেপান্তর, মরুপথ, সিন্ধু সমস্ত কিছু পেরিয়ে তিনি পৌঁছে যেতে চাইছেন তার কাঙ্ক্ষিত রাজ্যে। সেই কাঙ্ক্ষিত রাজ্যটা কোথায়? বলছে তৃষ্ণাহর, যেটা তৃষ্ণাকে হরণ করে, খরজুরের দ্বীপে। খরজুর কথার অর্থ হচ্ছে খেজুর। এখানে খরজুরের দ্বীপ বা খেজুরের দ্বীপ বলার অর্থ কি? দীর্ঘ মরুভূমিতে যেখানে শুধু বালি আর বালি দেখা যায়, জীবনের চিহ্ন যেখানে খুবই সামান্য, সেখানে যে মরুদ্যান দেখা যায়, যেখানে খেজুর তার সকল প্রাণশক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে এবং সেখানকার বসবাসকারী মানুষের অন্নের সংস্থান করে দেয়, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্বাস এবং ভরসা যোগায়, সেই খেজুরের দ্বীপের কথাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ সমস্ত প্রতিবন্ধকতাকে পেরিয়ে তিনি সেই মরুদ্যান বা প্রাণের ভিত্তিভূমি বা সেই প্রাণের স্পন্দনের জায়গায় তিনি পৌঁছে যেতে চাইছেন, যেখানে তৃষ্ণা নিবারণ হয়, যেখানে মানুষ নবজীবনের আশা খুঁজে পায়। এইভাবেই কবি রাজপুত্রের মতো সকল বাধাকে অতিক্রম করে পৌঁছে যেতে চাইছেন তার স্বপ্নপুরীতে। রাজপুত্র যেমন পাতালপুরী থেকে রাজকন্যাকে উদ্ধার করতে পারেন এবং যেতে পারেন দিগ্বিজয়ে, তেমনি কবিও তার স্বপ্নরাজ্যে পৌঁছে যেতে চাইছেন। তিনিও এইভাবেই তিনি তার প্রচেষ্টাকে সঙ্গী করে, বিশ্বাস এবং ভালোবাসাকে সঙ্গী করে, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের সাহায্যেই সকল বাধাকে জয় করে, সকল বাধাকে উপেক্ষা করে তিনি পৌঁছে যাবেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। তিনি যে দিগ্বিজয়ের সংকল্প নিয়ে তিনি বেরিয়েছেন, সেই দিগ্বিজয় তিনি করবেন। মানুষের মনে মনে তিনি আশা ভরসা সঞ্চার করবেন। তার যে বিপুল সাহিত্য সম্ভার, সে সমস্ত কিছু তিনি পৌঁছে দেবেন। তিনি নিজেকে যেহেতু এখানে একটা রাজপুত্রর সঙ্গে তুলনা করেছেন এবং রাজপুত্রকে যেহেতু রূপকথায় পাওয়া যায় এবং রাজপুত্ররাও যেহেতু দিগ্বিজয়ে বেরোয়, সেরকম কবি সেই রাজপুত্র হয়ে দিগ্বিজয়ে বেরিয়ে একটি নতুন রূপকথার গল্প রচনা করতে চান। তাই এই দিক থেকে বিচার করলে এই কবিতাটির নামকরণ দিগ্বিজয় রূপকথা সত্যিই সার্থক হয়ে ওঠে এবং মনে হয় কবিতাটির ছত্রে ছত্রে কবি নারী জাতির জন্য একটি আশার ধ্বনি দেখাতে চেয়েছেন। যে সমাজ সবসময় নারীদেরকে দমিয়ে রাখতে চায়, সেখানে কবি নিজে এগিয়ে এসেছেন এবং নারী সমাজকে বলতে চাইছেন যে তারা যদি চায়, অবশ্যই তারা পুরুষের সমকক্ষ হতে পারে এবং রাজকন্যা সবসময় পাতালপুরীতে ঘুমিয়ে থাকার জন্য জন্মায় না। রাজকন্যাকেও এগিয়ে আসতে হবে, তার কর্মে, তার সাহসে, তার বীরত্বে, তার শৌর্যে তাকে রাজপুত্রের সমান হয়ে উঠতে হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর কি কি বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও সেটা অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।